কুণাল ঘোষ এবং দেবাংশুকে দেখলে তুমি কি ডিবেট শোতে যখন যাও এনার্জি ড্রিঙ্কস কি খেয়ে যাও নাকি, মানে তুমি এক্স্যাক্টলি মাথায় কি চলে সবসময়? আমার মনে হয় যে ওনারা এনার্জি ড্রিঙ্কস খেয়ে আসেন, নাহলে এত ভাট কথা কেউ বলে কি করে এত কনভিকশনের সাথে? না, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় তুমি দেবাংশু বা কুণাল ঘোষকে দেখলে তোমার ভিতরে অন্য একটা সত্তা জাগরিত হয়, দে এবার ফাঁকা মাঠে গোল তো মারবো 6-6। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল, আর আমি শিবম কলকাতা বইমেলার একদম সর্বশেষ প্রান্তে এসে যাকে আমি আমার পাশে দাঁড় করিয়েছি তা নিঃসন্দেহে তারকা রাজনীতিবিদ। কেন বললাম, কারণ শতরূপদার সঙ্গে রাস্তায় হাঁটলে আমি উপলব্ধি করলাম এত মানুষের সেলফি তোলার আবদার নিঃসন্দেহে যে কোনো অভিনেতাকেও ছাপিয়ে যায়। অভিনয় কবে নামবে শতরূপদাকে জিজ্ঞাসা করি। শতরূপদা, প্রথম কথা, বইমেলায় তোমার সাথে প্রথম আড্ডা, তুমি কদিন এই নিয়ে এলে এবং বইমেলাটা তোমার কাছে কী? না, সবার আগে আমি বলি, আমি বা আমরা কোনো বামপন্থী আমরা কেউই কোনো তারকা রাজনীতিবিদ নয়। আমরা সেলিব্রিটি হওয়ার জন্য রাজনীতি করি না, এবং যেটা মানুষের যেটা ভালোবাসা, দেখো যে মানুষ এগিয়ে ছবি তুলতে চাইছেন বা কথা বলছেন, তিনিও একটা অনেক বড় লড়াই আমরা লড়ছি, অনেক বড় একটা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে। সেই লড়াইয়ে তারাও আমাদের শরিক, তারাও আমাদের বন্ধু, তারাও আমাদের সহযাত্রী। ব্যাপারটা ওরকমই। আর বইমেলায় কদিন এলাম বলতে, আমি মাঝখানে 2-3 দিন কলকাতায় ছিলাম না, বাইরে কিছু পার্টির কিছু কর্মসূচি ছিল। এর বাইরে আমি যতদিন কলকাতায় ছিলাম বইমেলা শুরু হওয়ার পর থেকে আমি প্রত্যেক দিনই এসেছি, এবং এটা আমার খুব ছোটোবেলার অভ্যেস। কলেজ জীবন থেকে বলতে পারি, আমি তখন ময়দানে বইমেলা হতো এবং বইমেলার প্রত্যেক দিনই আসতাম। তার আগে যখন ছোটো ছিলাম, আমাকে বইমেলা প্রথম চিনিয়েছিল আমার মায়ের সাথে প্রথম বইমেলা যেতাম। তখন সেটা হয়তো একদিন যাওয়া হতো বইমেলায়, কি দুদিন যাওয়া হতো বড়জোর। কিন্তু আমার কলেজ জীবনে আমরা প্রত্যেক দিন বইমেলায় যেতাম। ওটা যেটা সেই অভ্যেস চলে আসছে, এবং এখনও যে কদিন বইমেলা চলে চেষ্টা করি প্রত্যেক দিনই আসার। কলকাতায় থাকলে প্রত্যেক দিনই বইমেলায় আসি। তোমার সঙ্গে এত ছবি তোলার আবদার, অনেকে বলেন ভোটে না জিতেই সেলিব্রিটি, ভোটে জিতলে তাহলে তো তোমার কাছে পৌঁছাতে অনেক সিকিউরিটি গার্ড ক্রস করে যেতে হবে। না দেখো, মানে ভোটে জিতে যাওয়ার ফলে যারা মানুষের থেকে দূরে চলে যায়, মাঝখানে সিকিউরিটি গার্ড চলে আসে, তাদের মতো হওয়ার জন্য আমরা কমিউনিস্ট পার্টি করি না। আমাদের অত ইনসিকিউরিটি নেইও, সুতরাং অত সিকিউরিটি গার্ড চাইলে আমরা এখনও নিয়ে ঘুরতে পারি। এখন তুমি দেখবে বিজেপির কিছু কাউন্সিলররাও সিকিউরিটি গার্ড নিয়ে করে, এমনকি তৃণমূলের কিছু এই যুবনেতা সব রয়েছে, ওরা কেউই নয়, মানে ওরা নট ইভেন দেয়ার কাউন্সিলার্স, কিছুই নয়। তারাও হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের বডিগার্ড নিয়ে ঘোরে, আর বিজেপির কিছু হাফ নেতা তারাও হচ্ছে সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘোরে। কিন্তু আমার মনে আছে 2013-এ একটা সেই ওই প্ল্যানিং কমিশনের বাইরে এসে গণ্ডগোলের পরে এরকম হয়েছিল যে রাজ্যের সরকার থেকে আমাকে সিকিউরিটি গার্ড দিয়েছিল। আমার বাড়িতে সেই সময় আমার মনে আছে রোটেশনাল বেসিসে মোট 6 জন, দুজন করে থাকতেন, নাকি বোধহয় 3 জন করে দুটো শিফটে এরকম থাকতেন। আমার বাড়িতে টানা পুলিশ পোস্টিং থাকতো, এবং আমি যেখানে যাব আমার সঙ্গে 2 পুলিশের 2 থাকবেন। তারপর একটা সময় কি আমি থানায়, আর সেই সময় বেশিরভাগ সময়টা দিল্লিতে থাকতাম। আমি মাসে দিন 10 কলকাতায় থাকতাম, বাকি সময়টা দিল্লি এবং অন্যান্য রাজ্যে থাকতাম। আমি তারপর থানায় গিয়ে চিঠি দিয়ে প্রথমেই ফোনে অনুরোধ করি যে আমার সব লাগবে না, নিয়ে যান। তারপরে আমি থানায়, তখন ওরা বলে যে আপনাকে একটু রিটার্ন দিতে হবে, কারণ তারপরে যদি কিছু একটা হয়ে যায় তখন সেটা আমাদের উপর চলে আসবে। তখন আমি কসবা থানা, আমার বাড়ি কসবা থানা এলাকার মধ্যে পড়ে, কসবা থানায় গিয়ে প্রথমে চিঠি দিই। তখন তারা আবার বলেন যে এটা লালবাজারে প্লিজ দিন, কারণ এটা ডিসি হেডকোয়ার্টারকে অ্যাড্রেস করে চিঠি দিন, কারণ এটা মানে লালবাজার থেকে এটা করা হয়েছে। তখন জাভেদ স্বামী সেই সময় ছিলেন ডিসি হেডকোয়ার্টার। লালবাজারে গিয়ে আমি হচ্ছে সেই চিঠি পাঠাই যে আমার সিকিউরিটি গার্ড লাগবে না, আপনারা এটা তুলে নিন। তারপরে ভোটের সময় দিয়েছে, আমরা সেটাকে প্রত্যাহার করে দিতে বলেছি। তার কারণটা যে দেখো, আমার সাথে যারা আছে, আমাদের কত কমরেড আছে, কত কেউ আছে, তাদের বাড়ি আক্রান্ত হচ্ছে, তাদের হচ্ছে রাস্তায় হাঁটতে চলতে ফিরতে তাদের উপর আক্রমণ হচ্ছে, সব কিছু হচ্ছে, তারা তো সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরছে না। এখন আমরা যদি মানে পার্টির মধ্যে এরকম কেন হবে যে আমার সিকিউরিটি গার্ড থাকবে আর আমারই মতো একজন কমরেড থাকবে না, এটা কেন হবে? এটা বিজেপির, এই কারণেই তো বিজেপি লোকের থেকে দূরে সরে যাচ্ছে পশ্চিমবাংলায়, যে বিজেপির সাধারণ কর্মীরাও আক্রান্ত হয়েছে, তাদেরও ঘর পুড়ছে, তারাও মার খাচ্ছে, আর কতগুলো নেতা তারা বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সৌদা, অনেকে বলেন যে দলবদল তো এখন একটা সামাজিক একটা সমস্যা, বলবো না, ইস্যু হয়ে গেছে রাজনীতিবিদদের মধ্যে দলবদল। তোমার কোনোদিন অন্য দল থেকে প্রস্তাব এসেছিল? হ্যাঁ, সে তো এসেই থাকবে, বাট ওগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না, ওগুলো নিয়ে আমি আলোচনা করি না। ওগুলো যারা নিজেরা বিক্রয়যোগ্য সামগ্রী, তারা অন্যকেও বিক্রয়যোগ্য মনে করে, সুতরাং তাদেরকে নিয়ে কি আলোচনা করবো বলো? সব অনেক সময় কারা বাম নয়, এই একটা দ্বন্দ্ব সামাজিক মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে চলে। এই দ্বন্দ্বটাকে তুমি কিভাবে দেখো? মানে বামপন্থী হওয়ার জন্য গাড়ি চড়া যায় না, বামপন্থী হওয়ার জন্য ভালো জামা কাপড় পরা যায় না, কাঁধে একটা ঝোলা ব্যাগ, পাঞ্জাবি পরাটাই বামপন্থীর মার্কশিট, এই বিষয়টাকেই তোমাকে কি ভাবায়? না দেখো, এটা না বলতে গেলে দুটো দিক রয়েছে। একটা হচ্ছে এরকমভাবে কখনো কেউ বলেনি যে
মানে বামপন্থী হলে এটা করা যাবে কি যাবে না আমাদের পার্টিতে ওরকমভাবে বলেনি। আবার এটাও ঘটনা যে একটা সাধারণ একটা আমাদের দেশের বেশিরভাগ যে মানুষের মধ্যে আমরা কাজ করছি, যে কথাটা আমি সিকিউরিটি গার্ড নিয়ে বললাম, সেটা আবার আরও 5টা ক্ষেত্রেও সত্যি যে তাদের মতোই একজন বামপন্থী নেতা হবেন, এটা নিশ্চয়ই এক্সপেক্টেড। সুতরাং দুটোই রয়েছে এবং দুটো মোটামুটি ফেলনা নয়। আমি ইনফ্যাক্ট নিজেও আমি ব্যক্তিগত জীবনে তুমি যদি বলো যে আমি অনেক ক্ষেত্রে হলেও সব ক্ষেত্রে যে আমি একেবারে আদর্শ বামপন্থী জীবন যাপন করার যোগ্য হয়ে উঠতে পেরেছি বলে আমি হয়তো এখনও নিজেও মনে করি না। নিশ্চয়ই সেটা একটা চর্চা, আমাকেও আরও অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু হচ্ছে নিজের মধ্যেও আরও অনেক মানে কি বলবো, মানে অনেক কনভিকশন গ্রো করতে হবে এবং অন্যদের সেটা আছে। তবে এইটুকু দেখলে ভালো লাগে যে আলটিমেটলি এত কিছুর পরও ধরো আমরা ভোটে হেরে গেছি, পরাজিত হয়েছি, কিন্তু যে মানুষ হয়তো আমাদেরকে এমনকি ভোট দেনও নি, তিনিও আমাদের কাছ থেকে কতগুলো মূল্যবোধ, কতগুলো জীবন ধারণের শৈলী আশা করেন, যে আশাটা হয়তো তিনি একটা দক্ষিণপন্থী দলের যাকে ভোট দিয়েছেন তার কাছ থেকেও করবেন না। হ্যাঁ, মানে কোনো মানে তৃণমূলের নেতা যদি মানে কি বলবো দামি শ্যাম্পেন ওড়ায়, দেখে তারা হয়তো তার লোকেরাই বলবে দাদা কী দিল, এই তো হচ্ছে আমার দাদা। হ্যাঁ, মানে আমি বলছি এই যে কোনো একটা জায়গাতে যে মানুষের চোখে আমাদেরকে একটা অন্যভাবে দেখার যে একটা এইটাও কিন্তু চট করে মানে ফেলে দেওয়ার মতো একটা ব্যাপার নয় আর কি। সামাজিক মাধ্যমে খুব ইস্যু হচ্ছে সায়ন ব্যানার্জির বিয়ে হয়ে যাচ্ছে, বামপন্থী নেতাদের তো মানে আমার পাশে যারা ঘুরবেন এবার সবাই বিবাহিত। নেতাদের বিয়েও হওয়া উচিত নয় নাকি? না মানে বলছেন যে আর কেউ অবিবাহিত পড়ে থাকলো না? না না, তা কেন, অনেকে আছে অবিবাহিত। সত্য, তুমি বিয়েতে কেন চাও যে সবাই অবিবাহিত পড়ে থাকুক? না না, আমরা চাই না, মানুষ বললেন যে আর থাকছে না, মানে ক্রাশ ফ্রাশ এখন অনেকের ভাষা। তুমি তো বিয়ের পরে অনেক মানুষের ক্রাশ, অনেকে বলেন বইমেলা এত মেয়ে এত ছেলে নির্বিশেষে ছবি তুলছে, মেয়ে ছেলে আলাদা করলাম না যদিও। হ্যাঁ, তো তুমি তো উত্তর দিয়ে দিলাম, আমি আর কি বলবো। এই তোমাদের ক্রাশ ফ্রাশ বলে এগুলো কেমন লাগে তোমায়? না, খারাপ করে লাগবে, ভালোই লাগে। বিবাহিত জীবনের পরেও ফ্যান ফলোয়ার কমেনি বলছে অনেকে। না, ওই তো বললাম, ওইটা তো আমরা আমাদের ব্যক্তিগত ফ্যান্ডাম বা ব্যক্তিগত ফলোয়িং হিসেবে দেখি না। আমি নিশ্চয়ই একজন মানুষ আমাদের পার্টিকে সমর্থন করেন, ভালোবাসেন বলেই তার আমাকে ভালো লাগে। আমার পার্টিই আমাকে এতজন মানুষের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। এটা কখনোই আমার ব্যক্তিগত যোগ্যতা বা আমার ব্যক্তিগত অর্জন নয়, এটা পার্টি ছিল বলেই লোকে আমাকে চেনেন। পার্টি না থাকলে আমাকে কেউ চিনত না। কিন্তু এই যে সাম্প্রতিককালে একটা বহু বিতর্কিত ঘটনা ঘটেছে, রূপম ইসলামের সঙ্গে ছবি তোলার আবদারের সময় রূপম বোধহয় ফ্যানেদের কিছু তিরস্কার করেছেন। এই পার্টিকুলারলি এই বিষয়টা কীভাবে দেখো? বিকজ ছবি তোলার আবদার আমি তোমার সঙ্গে একই রকমভাবে দেখি। দেখো, আমি এটা নিয়ে খুব বেশি কমেন্ট করব না, তবে নিশ্চয়ই উনি একটা রাগের মুহূর্তে একটা কথা বলেছেন, একটা মানে সেটা গালাগাল সুলভ একটা শব্দ ব্যবহার করেছেন। আমার বিশ্বাস পরে হয়তো উনিও ভেবেছেন যে ওটা না করলেও হয়তো চলতো। তবে আমি একটা কথা বলতে পারি শিবম, উনি যে কথাটা বলেছেন সবাই খালি ওইটাই যদি শোনে, আর তার আগে যে কথাটা বলেছেন যে আমাকে বাঁচতে হবে তো, আমাকে বেঁচে থাকতে হবে তো, আমার মনে হয় যে ওই কথাটাও আমাদের একটু শোনা উচিত, ভাবা উচিত, একটু মানে ওই দিকটাও কনসিডার করা উচিত। একজন মানুষ কতটা যন্ত্রণা থেকে এই কথাটা বলতে পারেন, সেইটাকে বাদ দিয়ে শুধুমাত্র তার একটা রাগের মুহূর্তে বলে ফেলা একটা কথাকে দিয়ে তাকে সামগ্রিকভাবে বিচার করাটা হয়তো একটু মানে একটু কী বলবো, একটু নিষ্ঠুর বিচার হবে। সত্যি আমি তোমার সঙ্গে বিভিন্ন সবাই আমি গিয়ে দেখেছি, তোমারও বক্তৃতা শেষের পর লোকে এরকম সেলফি তোলার একটা আবদার করেন। তোমার কি মনে হয় এই যারা এই আবদারটা করছেন এটা অতি উৎসাহ, মানে তোমরা যে কতটা ক্লান্ত, তোমরা যে মানুষ, এই ভাবনাটা আমাদের উপর থেকে চলে যাচ্ছে? দেখো, সেটা কিছু ক্ষেত্রে হতে হবে। তবে দেখো, আমি রূপম ইসলামের যারা ভক্ত, যারা শাহরুখ খানের ভক্ত, যারা মনে করো দেবের ভক্ত, জিতের ভক্ত, তার সাথে যারা একজন কমিউনিস্ট পার্টির কোনো একজন কর্মীর সাথে ছবি তুলতে আসে, দুটোকে আমি এক করবো না। আমি যে কোনো কথাটা বারবার করে বলছি, এরা কেউ আমাদের ফ্যান নন। মানে ওনারা যারা কেউ গান গেয়ে বিখ্যাত, কেউ হয়তো সিনেমা করে বিখ্যাত, কেউ হয়তো লেখক হিসেবে খুব বিখ্যাত, ওনাদের হয়তো তার একটা ইন্ডিভিজুয়াল ফলোয়িং, একটা ইন্ডিভিজুয়াল ফ্যান। কিন্তু আমাদের সাথে যে ছবি তুলতে আসছেন তিনিও এই লড়াই আমাদের বন্ধু, মানে তিনিও আমারই মতো একজন। সুতরাং আমি এই দুটো পার্সপেক্টিভই এত আলাদা যে আমি দুটোকে পাশাপাশি রেখে আমি আলোচনা করবো না। কারণ লাইক আই সেড, আমি কোনো সেলিব্রিটি নই। হয়তো আমাকে কেউ টিভিতে দেখেছে বলে মনে হতে পারে যে আমি খুব পাবলিকলি পরিচিত, কিন্তু আমাদের পার্টিতে এরকম অনেকে রয়েছেন আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী, হয়তো কেউ আছে, আমার সমবয়সী, আমার চেয়ে 2-4 বছরের বড়, এমন অনেকে আছে। অনেকে হয়তো আমার চেয়েও ভালো বক্তা, অনেকে পার্টির জন্য আমার চেয়ে অনেক বেশি লড়াই করেছে, অনেক বেশি স্যাক্রিফাইস আছে, কতগুলো ব্যাপার রয়েছে আমাদের। আমি তোমায় খুব ডিসপ্যাশনেটলি বলছি, ধরো আমার বাড়ি কলকাতায় বা কলকাতার আশপাশেও যারা থাকেন, সন্ধ্যাবেলা যেহেতু সমস্ত টিভি চ্যানেলের অফিস কলকাতায়, সেহেতু টিভির ডিবেটে আমাদেরকে বলেন আমরা যাই অংশগ্রহণ করতে পারি। হয়তো বাঁকুড়া সোনামুখীতে একজন আমাদের কোনো কমরেড আছেন, কি মনে করো হয়তো জলপাইগুড়ির মনে করো ময়নাগুড়িতে কেউ একজন আছেন, যিনি হয়তো আমাদের চেয়ে অনেক ভালো বক্তা হয়তো, কিন্তু সে ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থিত যে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা টিভির ডিবেটে তাকে দেখা যাচ্ছে না। কিন্তু তা বলে কি সে পার্টিতে তার পার্টি এবং
মানুষের আন্দোলনে তার কন্ট্রিবিউশন কোনো অংশে কম। সুতরাং যাকে টিভিতে দেখা যাচ্ছে সেই সেলিব্রিটি, আর যাকে দেখা যাচ্ছে না সে সেলিব্রিটি নয়, এই ধারণাটা এক হচ্ছে ঠিক নয়। দ্বিতীয় কথা আমি মনে করি, তোমার একটা কথা বলি, ধরো কেউ বক্তাও তুমি ছাড়ো, মনে করো কেউ একজন খুব ভালো বক্তা নয়, কোনো একটি ছেলে কি একটি মেয়ে আছে কমিউনিস্ট পার্টি করেছে, খুব ভালো বক্তা নয়, কিন্তু কোভিডের সময় নিজের জীবনকে তুচ্ছ করে সে অক্সিজেন সিলিন্ডার নিয়ে অন্যের কাছে ঝাঁপিয়ে পড়েছিল। যখন অন্যের পরিবারও তাকে স্পর্শ করছিল না, তখন সেই ছেলেটা, সেই মেয়েটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে সে কোভিড পেশেন্টের জন্য ঝাঁপিয়ে পড়েছে। কি মাঝরাত্রির বেলা যদি কারোর রক্তের দরকার পড়ে, পাড়ার লোক জানে, গ্রামের লোক জানে যে পৃথিবীর কাউকে পাই কি না পাই, এই ছেলেটিকে কি এই মেয়েটিকে পাওয়া যাবে। এবার সে হয়তো দারুণ বক্তা নয়, তা বলে কি এই সমাজে সে নেতা হবে না? তাকে কি নেতা হিসেবে দেখা হবে না? যে ভালো সোকল্ড বক্তা, খালি তাকেই আমরা নেতা হিসেবে চিনব? এইটাও তো ঠিক নয়। সুতরাং আমার মনে হয় যে কেউ কেউ এটা বাইরে থেকে ভাবেন, ঠিক আছে, কিন্তু আমি বা আমরা কেউই যারা আমরা কমিউনিস্ট পার্টি করি, আমাদের এইগুলোকে খুব সিরিয়াসলি নিজের মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত নয় যে আমি একটা বিরাট হনু হয়ে গেছি, আমাকে লোকে টিভিতে দেখছে, আমার সাথে সেলফি তুলছে বলে আমি বাকিদের থেকে একটুখানি ওপরে। এইটা কোনো কমিউনিস্টের কোনো মাথায় ঢুকে যাওয়া উচিত না। এটা এটা দেখো, আর এই যে স্পোক্স পার্সনের যে কনসেপ্টটা, আমি তোমার একটা কথা বলি, এটা আমাদেরও শোনা, তখন তো আমার জন্ম হয়নি। যখন প্রথম দূরদর্শন এসেছিল, তখন প্রমোদ দাশগুপ্ত একজন কেউ জিজ্ঞেস করেছিলেন যে এবার তো দূরদর্শন আসছে, কেন্দ্রের সরকারের চ্যানেল, ঘরে ঘরে এবার ইন্দিরা গান্ধীর বক্তব্য পৌঁছে যাবে, ওটা তো ইন্দিরা দর্শন হবে, আপনারা এবার কী করবেন? প্রমোদ দাশগুপ্ত উত্তর দিয়েছিলেন যে ইন্দিরার যদি একটা দূরদর্শন থাকে, আমার ৭৫,০০০ দূরদর্শন আছে। সেই সময় আমাদের পার্টি মেম্বারের সংখ্যা ছিল ৭৫,০০০, আমার ৭৫,০০০ দূরদর্শন আছে। ও একটা দূরদর্শন নিয়ে লোকের কাছে পৌঁছবে, আমরা ৭৫,০০০ দূরদর্শন নিয়ে লোকের বাড়ি পৌঁছবো। মানে বেসিক্যালি যেটা উনি বলতে চেয়েছিলেন, এবং যেটা সত্যি, আমাদের কমিউনিস্ট পার্টিতে কিন্তু স্পোক্স পার্সনের কনসেপ্ট মানে যে টিভিতে গিয়ে কিছু বলে সেই স্পোক্স পার্সন, এটা নয়। তুমি দেখবে অন্যান্য দলের ক্ষেত্রে লেখা থাকে অমুক মুখপত্র, তমুক মুখপত্র। আমাদের কিন্তু কোনো দলীয় মুখপত্র বলে কিছু হয় না। আমাদের দলের হয়ে যে মানুষ ধরো টিভিতে বসে একটা কথা বলছে, সেও আমাদের মুখপত্র। যিনি চায়ের দোকানে বসে তার পাড়ার বন্ধুর সাথে তর্ক করছেন, রাজনৈতিক আলোচনা করছেন, এবং আমাদের পার্টির বক্তব্য তার পাশের বন্ধুকে বলছেন চায়ের দোকানে বসে, বাসে ট্রামে যে পাশের লোকটাকে আমাদের পার্টির বক্তব্য বলছে, সেও আমাদের দলের মুখপত্র। সুতরাং একটা কমিউনিস্ট পার্টির কাছে, একটা বুর্জোয়া পার্টির কাছে মুখপত্র ধারণা আলাদা। সুতরাং আমাদের পার্টিরও কারুর মুখপত্র বলতে নিজেদেরকে বা ওই সোকল্ড সেলিব্রিটি, আমি যেরকম বললাম যে আমাদের একটা সমাজে এখন একটা মানে কতগুলো প্রচলিত ধারণা তৈরি হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে লোকে ভাবে একজন সিরিয়াল আর্টিস্টকেও টিভিতে দেখছি, একজন হচ্ছে মনে করো রকস্টারকেও টিভিতে দেখছি, একজন সিপিআইএমের কর্মীকেও টিভিতে দেখছি, তো তিনজনই আমার কাছে সেলিব্রিটি। কিন্তু কোনো সিপিআইএমের কর্মীর ওটা মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত নয়। অবশ্যই। সত্যি সায়নদা বিয়ে করছেন, তোমার বিয়ের এরকম কোনো ঘটনা মনে পড়ে যে ধরো তুমি কাউকে নিমন্ত্রণ করতে চেয়েছিলে কিন্তু সময়ের অভাবে করতে পারোনি, ভুলে গেছো? তোমাকে আমার কাছে অন্য কোনো নাম না, আমার পরে মনে হয়েছে কয়েকজনের কথা, সত্যি কথা বলতে তাড়াহুড়োর মধ্যে, যে ওনারা থাকলে ভালো হতো। সেটা আমার খুবই মানে আমার পরে খুব লজ্জাও হয়েছে তার জন্য। আর তোমাকে বইমেলায় যতদিন এখন আলোচনা করে কী হবে আর, মানে ভেবে আর। রাইট। না, সায়নদার বিয়ে নিয়ে তোমার বিবাহিত জীবনের পর কোনো উপদেশ আছে নাকি পার্টিকুলারলি? না না, তা আমি উপদেশ কী দেবো? তোমার একটা বিবাহিত জীবন, একটা ভাইয়ের মতো একটা তো কোনো উপদেশ তুমি দিতেই পারো। না, বিয়ের আগেও যেরকম বন্ধুর মতো ছিল, বিয়ের পরেও বন্ধুর মতো নিশ্চয়ই থাকবে। সায়ন খুব ভালো ছেলে, খুব ইন্টারেস্টিং ছেলে, এবং এমন একটি ছেলে যার সাথে রাজনীতির বাইরেও অনেক কিছু নিয়ে আলোচনা করা যায়। ও গান ভালোবাসে, ও সিনেমা দেখতে ভালোবাসে, ও খেলাধুলো ভালোবাসে, ও খুব ইন্টারেস্টিং মানুষ হিসেবে, খুব ইন্টারেস্টিং। সুতরাং নিশ্চয়ই হই হুল্লোড় করে দুজন খুব ভালো করে আনন্দে থাকবে, এটাই আশা করি। তোমারও সিনেমা নিয়ে তোমারও একটা ভালোবাসা আলাদা কাজ করে, তুমি বিভিন্ন সিনেমা দেখো, ওয়েব সিরিজ দেখো। এইটা কি তুমি তনু মজুমদারকে নিয়ে ডকুমেন্টারি বানাচ্ছ, সৃজিত মুখার্জির সঙ্গে তোমার অত্যন্ত ভালো সম্পর্ক, তুমি পদাতিকের একসঙ্গে একটা কাজও করলে। আলটিমেটলি সিনেমা প্রেমটা তোমার ঠিক কবে থেকে এলো এবং কতটা তোমাকে এইটাকে এখনও আকর্ষিত করে যায় প্রতি মুহূর্তে? খুবই আকর্ষিত করে। আমি মানে কবে থেকে এলো এখন দেখো ওইভাবে কী করে বলি মনে নেই, তবে আমি সিনেমা খুব ভালোবাসি, এটা ঘটনা। সিনেমা খুব ভালোবাসি, এবং মানে সিনেমা বলো কি সাহিত্য, বিশেষ করে উপন্যাস, আমি সাহিত্যে যতগুলো ধারা আছে, শাখা আছে, আমি কবিতা খুব ভালোবাসি, কিন্তু আমার বোধহয় আলটিমেটলি উপন্যাস পড়তে সবচেয়ে ভালো লাগে। তো আমি ধরো মানে আমার মানে বিভিন্ন জীবনের গল্প, বিভিন্ন মানে শহরের গল্প, বিভিন্ন মানুষের গল্প, আমার এইটা খুব ভালো লাগে, এবং সেই গল্পগুলোকে বলার জন্য সিনেমা খুব ইন্টারেস্টিং মিডিয়াম। কোনো বক্তব্যকেও পৌঁছে দেওয়ার জন্য সিনেমা খুব ইন্টারেস্টিং মিডিয়াম। আমাদের যারা ভিডিও দেখছেন তাদের বলে দিই, অনেকে ভাবেন শতরূপ ঘোষ শুধু টিভিতে যায়, কিন্তু আলটিমেটলি আজকে যে উনি ইন্টারভিউটা দিচ্ছেন, কালকে ট্রেনে করে ফিরেছেন, আজকে বইমেলা এসেছেন। শুধু এই যে তোমার মাঠের একটা লড়াই, মাঠে তুমি স্টেজের মধ্যে তুমি বক্তৃতা দাও, আবার টিভিতেও এই বিষয়টা আসো, এই দুটো প্যারালালি চালানো তোমার কি কোনোদিন মনে হয়েছে খুব কঠিন কাজ, নাকি এই দুটো তুমি কীভাবে দেখো? ভালোভাবেই দেখি, খুবই না কঠিনের কী আছে, খুবই আনন্দের কাজ। দেখো টেলিভিশনে এখন ন্যাচারালি আমাদের মিটিং মিছিল ইত্যাদিগুলো মেইন স্ট্রিম মিডিয়া কম কভার করে, টেলিভিশনটা যেহেতু লোকে ঘরে বসে দেখতে পাচ্ছেন, তারা ওটাকে দেখেন বেশি। তবে তাই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আর দেখো একটা কথা রয়েছে একটুখানি, কিছু মানুষ বলেন যে মানে টিভি, তুমি যেটা জিজ্ঞেস করছো দুটো কোথায় আলাদা বা কোথায় কিছু, দেখো আমি তোমায় বোধহয় এর আগেও একবার কোনো একটা ব্যাপারে বলেছিলাম বা এতে, সেটা হচ্ছে যে
মানে আমার এইটা নিয়ে না কোনো মানে ইয়ে নেই, মানে হীনমন্যতা ঠিক বলবো না, বা আমার এটা নিয়ে কোনো দ্বিধা বা কিন্তু কিন্তু ব্যাপার নেই। কেননা আমি ব্যক্তিগতভাবে কেউ আমার সাথে একমত না হতে পারেন, মানে যিনি একমত হবেন না তারও নিশ্চয়ই কারণ থাকবে, সেই কারণগুলোও প্রণিধানযোগ্য। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে মানে ডিবেট, হ্যাঁ, বিতর্ক বক্তৃতা দেওয়ার থেকে অনেক কঠিন কাজ বলে আমার অন্তত মনে হয়। তার কারণটা যে ধরুন আমি যদি একটা মঞ্চে ভাষণ দিচ্ছি যখন, তখন সবাই সেখানে আমার লোক, হ্যাঁ, সামনে 50 জন থাকলে তারা আমাকেই শুনতে এসছে কি আমাদের পার্টির লোক, 500 জন থাকলেও তারা আমাদের পার্টির লোক, 5000 লোক থাকলেও তারা আমার পার্টির লোক, এবং আমি তো যাই বলবো সে আমার সাথে একমত হবে, সে হাততালি দেবে, এবং সেটা ওয়ান ওয়ে ট্রাফিক। আমি যদি মানে তিনি যদি আমার সাথে একমত নাও হন, তার সেখানে বলার কোনো সুযোগ নেই, কারণ আই হ্যাভ দ্য মাইক, হি অর শি ডাজন্ট। সুতরাং আমি যেটা বলবো সেটাই ওখানে স্ট্যান্ড করবে। হ্যাঁ, এবার সেটা বলে আমি কতটা উজ্জীবিত করতে পারলাম সেটা তো একটা ব্যাপার অবশ্যই, কিন্তু একটা বিতর্ক যখন তোমার সামনে উল্টো কথাটা বলার কেউ রয়েছে, তখন তোমাকে অনেক বেশি কিছু জানতে হবে, অনেক কিছু প্রস্তুত হয়ে যেতে হবে। আমি যখন একটা বক্তৃতা দিতে যাচ্ছি, আমি জানি যে আমি এইটা বলবো, আমি সেটা বলতে পারি, কিন্তু একটা বিতর্কে আমি জানি না যে উল্টো দিক থেকে কোন কথাটা আসবে যার আমাকে উত্তর দিতে হবে। অতএব আমার কাছে সেই সব রকমভাবে প্রস্তুতি থাকতে হবে, কথার পিঠে কথা বলতে হবে, একটা চ্যালেঞ্জের সামনে নিজের পয়েন্টটাকে এস্টাবলিশ করতে হবে। এবং দর্শকও যারা, তারা সবাই যে আমি টিভিতে আছি মানে সিপিএমের লোকেরা খালি তখন সে চ্যানেলটাকে দেখছেন এমন নয়, তৃণমূলেরও সমর্থক দেখছেন, বিজেপিরও সমর্থক দেখছেন, কংগ্রেসেরও সমর্থক দেখছেন, কোনো দলকে সমর্থন করেন না যে মানুষ, ফ্যাসিলিটিং একজন ভোটার তিনিও দেখছেন। সুতরাং অনেক মানে ডাইভার্স একটা অডিয়েন্সের কাছে অনেক আমার বক্তব্যটা, যিনি আমার মিটিংয়ে আসেন না, মিছিলে আসেন না, যিনি আমার কমিটেড অডিয়েন্স নন, তার কাছেও আমার বক্তব্যটাকে খালি নিয়ে যেতে হচ্ছে তাই নয়, যুক্তিনিষ্ঠভাবে গ্রহণযোগ্যভাবে নিয়ে যেতে হচ্ছে, যাতে কিনা হচ্ছে কথাটা তার কাছে পৌঁছয়। সুতরাং মানে এইটা খুব একটা সহজ কাজ নয়। এটা কুণাল ঘোষ এবং দেবাংশুকে দেখলে তুমি কি ডিবেট শোতে যখন যাও এনার্জি ড্রিঙ্কস কি খেয়ে যাও নাকি, মানে তুমি এক্স্যাক্টলি মাথায় কি চলে সবসময়? আমার মনে হয় যে ওনারা এনার্জি ড্রিঙ্কস খেয়ে আসেন, নাহলে এত ভাট কথা কেউ বলে কী করে এত কনভিকশনের সাথে? না, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় তুমি দেবাংশু বা কুণাল ঘোষকে দেখলে তোমার ভিতরে অন্য একটা সত্তা জাগরিত হয়, দে এবার ফাঁকা মাঠে গোল তো মারবো 6-6। না সেরকম ব্যাপার না, সেটা কিছু না। কুণাল ঘোষের থেকে দেবাংশু অ্যাজ এ হিউম্যান বিং আমার মনে হয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বেটার। আমি ক্লিপিংসটা দেবাংশুকে নিঃসন্দেহে পাঠাবো, কিন্তু অ্যাজ এ বিতর্ক সভায় তুমি যখন এদেরকে দেখো, আলটিমেটলি তোমার মনোভাবটা কী হয় সত্যি কথা বলো? কিছুই হয় না, আমার তো মানে কারোর সাথে কোনো ব্যক্তিগত লড়াই করতে যাচ্ছি না। আমার যা রাজনৈতিক বক্তব্য বলার সেটা আমার সামনে যেই থাকুন না কেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, কখনো ভাই বউ যদি থাকে, যা বলবো তাই বলবো, আমার আলাদা কী আছে। বিতর্ক কে ভালো করতে পারেন, কুণাল ঘোষ না দেবাংশু? না, আমি ডেফিনেটলি দেবাংশু। তার কারণটা যে দেখো, দেবাংশুকে অন্ততপক্ষে মানে আমার তো এইটা বলার সুযোগ নেই যে ভাই তুমি তো কদিন আগে উল্টো কথাটা বলেছিলে, মমতাকে চোর বলেছিলে, এখন তুমি সাধু বলছো। কুণাল ঘোষকে তো ও পৃথিবীর যাই বলুক না কেন আলটিমেটলি তো, এবং দেবাংশু জেল খাটা আসামি নয় এখনো পর্যন্ত। সুতরাং একটা লোক যে চুরির দায়ে জেল খেটেছে এবং নিজেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অসংখ্য খারাপ কথা বলেছে, তাকে তো তোমার আর অন্য কোনো যুক্তি দিতে হবে না। তো এই দুটো পয়েন্টে তো মানে দুটো এমন কথা রয়েছে যে দুটোর ওর কাছে কোনো উত্তর থাকবে না। সুতরাং ওর সাথে তর্ক করাটা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। ওটা তো অনেকেই আছে তৃণমূলে যাদেরকে মানে সেই দিক থেকে অন্ততপক্ষে বলতে পারবো তারা দুর্বল মাটির ওপর দাঁড়িয়ে নেই, তাই না? ভুল স্বীকার করা, বামপন্থীরা একটা নিদর্শন করেছে, ব্রিগেডের মঞ্চে মীনাক্ষী মুখার্জি কবিতা বলেছিলেন ভুল। তোমার একটা কথা মনে পড়ছে, তুমি একটা টেস্ট টু বেবি নামক কথা বলে ঠিক তার পরের দিনই ভুল স্বীকার করেছিলে। এই ভুল স্বীকার করা, এই প্রবণতা তো রাজনীতিবিদদের মধ্যে যখন কমে যাচ্ছে, তোমরা কি এটা জেনে শুনেই করো যে ভুলটা স্বীকার করে নেওয়া উচিত, নাকি করতে হয় বলে করো পার্টির চাপে? না, প্রথম কথা হচ্ছে আমরা এটাই শিখে বড় হয়েছি, আমরা এটাই করি। দ্বিতীয় কথা, তুমি যদি বলো যে পার্টির চাপে করি, তার মানেও তো আমাদের পার্টিতে তার মানে ঠিককে ঠিক ভুলকে ভুল বলার একটা চাপ আছে। এই চাপটাই যদি অন্য দলেও থাকতো তাহলে তো ধরো তোমরা এই টিভিতে শালীনতা অশালীনতা নিয়ে এত আলোচনা হয়। কদিন আগে শুভেন্দু অধিকারী, আমি কালকেই দেখলাম, রাহুল গান্ধী সম্পর্কে একটা 2 অক্ষরের একটা খিস্তি ব্যবহার করলেন, একটা রাজ্যের বিরোধী দলনেতা। হ্যাঁ, ওই বিরোধী দলনেতার চেয়ারে একসময় জ্যোতি বসু বসতেন। যেমন এ রাজ্যে মুখ্যমন্ত্রীর চেয়ারে জ্যোতি বসু বসেছেন, তেমন বিরোধী দলনেতার চেয়ারে জ্যোতি বসুর মতো মানুষ বসেছেন একটা সময় বরকত গনি খান চৌধুরীর মতো, কি তোমার মনে করো সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো মানুষ বসেছেন, একটা সময় পার্থ চট্টোপাধ্যায় বসেছেন, একটা সময় মানে অনেক মানে বড় বড় লোকেরা বিরোধী দলনেতা, পঙ্কজ ব্যানার্জি বসেছেন। সেখানে ওই চেয়ারে বসে থেকে একটা লোক একটা মানে খিস্তি ব্যবহার করছে, সেটাকে নিয়ে কোনো মিডিয়া কোনো সমালোচনা করছে না, সেটাকে নিয়ে কোনো প্রশ্ন করছে না, কিছু করছে না। আমি বলছি যে এই চাপটা যদি ওই দলেও থাকতো, তাহলে ওরাও অন্ততপক্ষে এগুলোর জন্য একটুখানি যদি ভুল করে ভুলটাকে ভুল বলতে পারতো, তাহলে সামগ্রিকভাবে রাজনৈতিক কালচারের অনেক উন্নতি হতো। তোমার কি মনে হয় সাংস্কৃতিক একটা অবনমন? কিন্তু তুমি কী বলবে, ধরো আজ মনে করো মীনাক্ষী বলতে গিয়ে একটা কবিতার লাইন ওর একটু গুলিয়ে গেল, ও অকপটে মাইকে বললো আমি না ভুলে গেছি এটা। এবার আজকে ধরো ডিওয়াইএফআই করে যে ছেলেটা, যে মেয়েটা যে মঞ্চের নিচে দাঁড়িয়ে মীনাক্ষীর বক্তৃতাটা শুনছে, যে হয়তো মীনাক্ষীকে আইডিয়ালাইজ করে, আইকনাইজ করে, সে মীনাক্ষীকে দেখে শিখলো যে এরকম হতে হয়।
ও তো মীনাক্ষীর এই আচরণটার মধ্যে তো একটা ভ্যালু সিস্টেম আছে, যে ভ্যালু সিস্টেমটা ওখান থেকে মানে কি বলবো, মানে ফ্লো ডাউন করলো। কিন্তু তুমি আমায় বলো, আজ তৃণমূলের যে লোকটা মনে করো দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধন দেখছে, এবার সে দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় চণ্ডীপাঠের নামে গোষ্ঠীর পিণ্ডি পাঠ করতে গিয়ে তারপরে বলছেন যে শ্রীকুমার দা আমাকে সব ভুলিয়ে দিল। আরে শ্রীকুমার রামকুমার চট্টোপাধ্যায় ছিল, জন্ম হয়েছে চণ্ডীপাঠ শুনে, তিনি সারা জীবন ধরে পুরাতনী গান টপ্পা চণ্ডীপাঠ থেকে শুরু করে করেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গিয়ে আটভাট বকতে গিয়ে বলে শ্রীকুমার তো আমাকে সব ভুলিয়ে দিল। আর ইনি এত একজন গুণী শিল্পী, এত সিনিয়র একজন শিল্পী, তার নিজেরও এটা গায়ে লাগলো না, কোনো মান সম্মানে লাগলো না, তিনি দাঁড়িয়ে করে হাসছে। কী করবেন আর বেচারা মুখ্যমন্ত্রী রাজরোষে গিয়ে পড়তে চায়। আর এখন মুখ্যমন্ত্রীর চেয়ারের পেছনে যদি বসেন তো মুখ্যমন্ত্রীর এই কী বলবো ছুঁড়ে দেওয়া অবজ্ঞাগুলোকেও নিতে হবে। খারাপ লাগে এগুলোকে দেখলে, থেকে আমরা ছোটোবেলা থেকে এত সম্মান করে বড় হয়েছি। যাই হোক, এবার আমি এই কথাটা এটা বলছি, আজ ডিওয়াইএফআই করা একটা ছেলে কি ব্রিগেডে দাঁড়িয়ে মীনাক্ষীকে নিজের ভুলকে স্বীকার করতে দেখে যা শিখলো, আর তৃণমূলের যে ছেলেটা দাঁড়িয়ে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের চণ্ডীপাঠের নামে গোষ্ঠীর পিণ্ডিপাঠ শুনছে, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শ্রীকুমার দা আমাকে ভুলিয়ে দিলেন শিখে ওইটাই শিখলো। কালকে ওর যদি কিছু ভুল হয় তখন বলবে যে আমাকে হরিকুমার দা ভুলিয়ে দিলেন, তাই না? সুতরাং এই হবে তখন না পার্টিকুলার শিক্ষা, এটা তারা শিক্ষা যেটা ফ্লো ডাউন করে, যে যেরকম শিখছে সে সেরকম তার ব্যবহারিক জীবনে তার তেমন প্রকাশ হবে। তুমি জানো রাকেশ রোশনকে? হ্যাঁ, আমি কেন জানবো না। তো রাকেশ রোশন, রবীন্দ্রনাথের জন্মদিন বা মৃত্যুদিন এসব নিয়ে যখন এই ধরনের কথাবার্তা শোনো, রাজনৈতিক দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে সাধারণ হিউম্যান বিং, তুমি এই বিষয়গুলো কীভাবে দেখো যে মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলছেন? তো খারাপভাবে দেখি, তবে আমার নিজের দেখো ধারণা হচ্ছে যে এগুলোকে নিয়ে আমরা খিল্লি টিল্লি করতে পারি, কিন্তু একটা হচ্ছে ওনার একটুখানি অতিরিক্ত জ্ঞান মানে ইন্টেলেক্ট দেখানোর শখ, যে ইন্টেলেক্ট ওনার নেই, সে ঠিক আছে, আমি এটাকে বিরাট কোনো অপরাধ মনে করি না। সেটা হয়তো বলতে গিয়ে দুটো ভুল বলেছেন, সেটাকে 5টা লোক সেটাকে কল আউট করেছে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তার থেকে অনেক সাংঘাতিক উনি যে জেনে শুনে যে মিথ্যে কথাগুলো বলেন, যে দিনকে রাতকে দিন করেন, সেগুলো বেশি ক্ষতিকর। সাথে বইমেলায় এসছি, তোমার পছন্দের বই বা উপন্যাস যদি বলতে বলা হয়, তুমি কোন বইটাকে বেছে নেবে? একটা কী করে বলবো, তবু তোমার পছন্দের বই যেটা তোমার নাড়িয়ে দিয়েছিল ভীষণভাবে? বিভিন্ন সময় বিভিন্ন বই নাড়িয়ে দিয়েছি, যখন যেটাকে পড়েছি। আমার যেমন ছোটোবেলা আমার রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ, তারপর বলাইচাঁদ মুখোপাধ্যায়ের আমি খুব ভক্ত ছিলাম, মনোফুলের গল্প আমায় খুব নাড়িয়ে দিয়েছিল। ব্যোমকেশ বক্সির যখন আমি একটু কম বয়সে যেগুলো পড়তাম আমি বলছি, তখন যে ব্রিটিশ ইন্ডিয়ার যে বর্ণনা, ব্রিটিশ কালকাটার যে বর্ণনা ছিল, সেটা আমাকে খুব মানে করতো। পরবর্তীকালে তুমি যদি সেইভাবে রাজনৈতিক উপন্যাস বা পরবর্তীকালে দেখো, আমি যখন কালবেলা পড়েছি, আমার ধারণা একটা বয়সে সবারই, সেটা আমাদের যারা বামপন্থী রাজনীতি বিশেষ করে করি, কালবেলা আমাদেরকে ভয়ঙ্করভাবে আন্দোলিত করেছিল। মানে এরকম বহু এরকম লেখা রয়েছে। আমাদের যখন গণদেবতা পড়েছি তারাশঙ্করের, তখন গণদেবতা আমাদেরকে খুব আলোড়িত করেছিল। এরকম বিভিন্ন উপহার পেয়েছো এরকম কোনো পছন্দের বই? আমি জীবনে বেশিরভাগ বই উপহারই পাই। আমার প্রথম উপহার পাওয়া বই, আমার জীবনের প্রথম উপহার পাওয়া বই আমার যতদূর মনে পড়ে, সেটা হচ্ছে আমি যখন আমার 5 বছরের জন্মদিনে আমার পিসতুত দাদার এক টিচার আমাকে আবোল তাবোল উপহার দিয়েছিলেন। ওইটা আমার মনে পড়ে আমার জীবনের বোধহয় প্রথম উপহার পাওয়া বই। তারপরে তো আরও বহু উপহার পেয়েছি, বহু বই উপহার পেয়েছি। সেটা পয়লার দিকে কোনো বই উপহার দিয়েছিলে মনে পড়ে? হ্যাঁ, অনেক সময় অনেক দিয়েছি। একটা বই কালবেলায় বোধহয় দিয়েছিলাম, বোধহয় কোনো সময়। আর সত্যি এই বইমেলার সংস্কৃতি কতটা বদলাচ্ছে, মানে তুমি ঢুকেই একটা স্টল দেখলে দেশের পাশে, আর বারংবার বলে যে ময়দানের বইমেলা ভার্সেস এই জায়গাটার বইমেলা, তুমি এই পার্টিকুলার তুলনাটা কীভাবে দেখো? দেখো, ময়দানের বইমেলা যে দেখেনি সে বুঝবে না। ময়দানের বইমেলা। তুমি কি দেখেছো ময়দানের বইমেলা? দেখো নি, ওই সাথে অত্যন্ত ছোটোবেলায় গেছিলাম, যদি ওর সাথে কোনো কিছু তুলনা হয় না। ধরো ময়দানের পরে তো আমরা বইমেলার দুটো 3 নম্বর ভেন্যু হলো। 2 বছর বোধহয় সল্টলেক স্টেডিয়ামে হলো, 2007 আর 2008-এ। তারপরে কয়েক বছর টানা মিলন মেলায় হলো, ওই তোমার সায়েন্স সিটির ওখানে। আর তারপরে কয়েক বছর হলো এখানে হচ্ছে। ময়দানের বইমেলা যে দেখেনি সে জানে না বইমেলার ওই ম্যাগনানিমিটি। মানে ময়দানের বইমেলা ছিল ধরো এই বইমেলাগুলো, যেমন তুমি একদিন যদি এপার থেকে ওপারে ঘুরে নাও, তোমার মোটামুটি একটা আন্দাজ হয়ে যাবে যে এখানে এই স্টলটা আছে, ওখানে এই স্টলটা আছে। ময়দানের বইমেলা যখন আমরা ঢুকতাম, আমাদের বইমেলাটাকে মুখস্থ হতে মানে একদিনে পুরো বইমেলা কভার করা যেত না। আর তারপরে সেই বইমেলাটাকে মুখস্থ হতে 3 সময় লাগতো। তারপরে একটা ধারণা তৈরি হতো যে হ্যাঁ, ওইখানে চিলড্রেন্স প্যাভিলিয়নটা আছে। সেই সময় ওখানে তখন আইটি ইন্ডাস্ট্রির খুব বুম করছে ওয়েস্ট বেঙ্গলে। তখন আইটি পার্ক একটা হতো একটা জায়গায়, অনেকগুলো আইটি কোম্পানি তাদের থাকতো কম্পিউটারের, মানে আইটি ইন দ্য সেন্স মানে কম্পিউটার এবং কম্পিউটার পেরিফেরালস বিক্রি হতো। তো একটা দিকে থাকতো চিলড্রেন্স প্যাভিলিয়ন, তো বললাম, একটা দিকে ফুড কোর্ট হতো, একটা দিকে মুক্তমঞ্চ হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে হতো। মানে কোথায় কোনটা আছে ওইটা মুখস্থ করতে আমাদের 3 দিন সময় লেগে যেত। এবং মানে ওইটার সাথে কোনো কিছুরই কোনো তুলনা হয় না। মানে ওই বইমেলাটা যে দেখেনি সে দেখেনি। অবশ্যই শতাব্দীর সঙ্গে ঘুরবো বলে এটা অনেকে হয়তো জানে না। আমি তোমাদের জাস্ট বলছি, তোমাদের নিশ্চয়ই জানো একটা ঘটনা। 97-এ বোধহয় একবার বইমেলা আগুন লেগে গেছিলো। তখন আমরা খুব ছোটো, আমরা তখন কাগজে পড়েছিলাম, তখন আমাদের বইমেলা যাওয়া শুরু হয়নি। কিন্তু পরে
কিন্তু সেই সময় কয়েক দিনের মধ্যে বুদ্ধদা তখন মুখ্যমন্ত্রী হয়নি, বুদ্ধদা তখন হচ্ছে তথ্য সংস্কৃতি মন্ত্রী, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, তাদের চেষ্টায় কয়েক দিনের মধ্যে নতুন করে সেই বইমেলাকে আবার শুরু করা হয়। মানে সেটা কেউ বিশ্বাস করতে পারতো না যে এরা এত বই পুড়ে যাওয়ার পরে, বইয়ের মতো জিনিস আগুন লাগলে যেটা দাউ দাউ করে পুড়ে যাবে, কাঁচের থালাবাটি হলে হয়তো অতটা ক্ষতি হতো না, কিন্তু বই মানে কম্বাস্টেবল, মানে সঙ্গে সঙ্গে পুড়ে গেছে, সেইটাকে যে আবার এইভাবে করা যায় কেউ ভাবতে পারেনি। যাই হোক, পরে যখন ফাইনালি সে মামলা টামলা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনুসার সেই সময় ফাইনালি বইমেলাটাকে ময়দান থেকে তুলে দিল, তখন বুদ্ধদা মুখ্যমন্ত্রী, আমার মনে হচ্ছে বুদ্ধদা একটা কথা বলেছিলেন যে যেবার বইমেলাটা পুড়ে গেল, আমি বইমেলাটাকে সেবার বাঁচাতে পেরেছিলাম, এবার আর বাঁচাতে পারলাম না। মানে এবং বুদ্ধদার এই যে কষ্টটা, আমার ধারণা দলমত নির্বিশেষে সমস্ত বইপ্রেমী মানুষের একটা কষ্ট, যে কষ্টটা সত্যিই আমি বলছি তোমাকে, বইমেলায় আমরা এত আনন্দ করি, কিন্তু আমার ধারণা তুমি পাবলিশারদেরকেও যদি জিজ্ঞেস করো বা ওই সময় বইমেলা যারা দেখেছে, সবারই এই দুঃখ একটা থেকে গেছে যে বইমেলাটা ময়দানে যে আর ফিরলো না, এটা সত্যি একটা আক্ষেপ আমাদের কাছে। অবশ্যই সদস্যদের সঙ্গে বইমেলা ঘুরবো বলে চুলটা কেটে এসেছিলো, সেই হেয়ারস্টাইলটা ঠিক আছে আমার? তোমার সবার বিয়ে বিয়ে আমার তো কিছু হচ্ছে না, হতে পারে এটা এই হেয়ারস্টাইলটার পর? তোমার তো অপশান এত বেশি, তাই হচ্ছে না। তোমার আর সলমান খানের এক অবস্থা, কাকে কাকে করবে ভেবে পাচ্ছে না, ওই কারণে। যাই হোক, চলো আড্ডাটা এই গণশক্তি থেকে এবার বইমেলার বিভিন্ন স্টলে গিয়ে আমরা করবো।